কি অদ্ভুত আমাদের মেয়ে মানুষের সংসার, তাই না? আমরা নারীরা স্বামী স্বামী বলে পরের বাড়িতে দিনের পর দিন পার করে দেয়, আর সেই শখের স্বামী দিন শেষে বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। আমরা আসলে বোকা নারীরাও অল্পতেই কিন্তু বলে যাই, কিন্তু ছেলেদের ভালোবাসা কিন্তু বোঝা প্রত্যেকটা নারীর পক্ষেও অসম্ভব। ভালোবাসা সুন্দর সেটা আমরাও জানি, কিন্তু সবখানে না। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে অন্য রকমের একটি ঘটনা বলবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো আর গল্পটি শুনে যেও, কারণ এটা একদম আমার কাছের এক নিকটবর্তী আমার প্রিয় দুই বান্ধবীর সাথে এই দুই ঘটনা ঘটেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। গত 3 মাসের মধ্যে আমার দুইজন কাছের বান্ধবীর ডিভোর্স হয়েছে। খুব বড় কারণ না ডিভোর্সের, আপাতত দৃষ্টিতে কোনো কারণই না। প্রথম জনের প্রেমের বিয়ে। 2 বছরের বিবাহিত জীবনে স্বামীর সঙ্গে একই বিছানায় থাকার সুযোগ সর্বোচ্চ 4-5 দিন বা 7 দিনের হবে। বিয়ের শুরুতেও কিন্তু সেরকমের ছুটি ছিল লং ড্রাইভে, কিন্তু সেটা তার কপালে জোটেনি। ছুটি পেলেই ছেলে তার মার কাছে ছুটে যেত, মাকে দেখতে হবে, মাকে সময় দিতে হবে। এই ছুটিতেই কিন্তু প্রত্যেকটা ছুটিতেই সে কিন্তু নিজের বাড়িতে গেছে। অবশ্য বউ ছিল তার বাপের বাড়িতে, কিন্তু বউকে কেউ যদি একটু সময় দিতে হবে সেটা কিন্তু ছেলের মাথায় আসতো না। আর বউয়ের সাথে দেখা করার তেমন একটা সুযোগও ছিল না, কারণ তার মায়ের জন্য। আমার বান্ধবী 2-1 বার জোর করে ছুটির সময় ও শ্বশুর বাড়িতে গেছে, কিন্তু রাত হলেই কিন্তু শাশুড়ির অন্য রকমের এক রূপ ধারণ করত। প্রতি রাতেই দেখা যেত তার কোমর ব্যথা, মাজা ব্যথা, মাঝে মাঝে তো তার জ্বরও আসতো। আর সেই জ্বরের ওষুধ ছিল ছেলে পাশে বসে থাকা, আর ওষুধ হচ্ছে ছেলে, কারণ তার কোনো প্যারাসিটামল লাগতো না। তার ছেলে হলেই তার জ্বর ভালো হয়ে যাবে। এটা সে ছেলেকে কখনো বউ বোঝাতেই পারতো না যে তোমার মা কিন্তু আমাকে সহ্যই করতে পারতো না। প্রথম প্রথম তো আমার বান্ধবী কিছুই বুঝতে পারেনি, কিন্তু যেই দেখে যে ছেলেকে সে হাতছাড়াই করতে পারে না, ছেলেকে সে কাছাকাছি রাখতে চায়, তখন সে বুঝলো যে তাহলে ছেলেকে কেন বিয়ে করালো। যাই হোক, ফাইনালি ছেলে ট্রান্সফার নিয়ে ঢাকায় আসলো। আমার বান্ধবী মনে করেছিল এবার হয়তো একসাথে থাকা হবে। ছেলে ঢাকা আসা মাত্রই ও শ্বশুর শাশুড়ি ঢাকা 3 রুমের একটা বাসা নিল। শাশুড়ি ওকে জানিয়ে দিল, তুমি আর কিছুদিন যেখানে আসো সেখানেই থাকো, ওর বাবার বাড়িতে। এই বাসায় তো আর তেমন জায়গা নেই। এক রুমে ওর আব্বু আর আমি, অন্য রুমে ওর 2 ভাই, আর ছোট রুমটাতে তোমার ননদ থাকবে। ছেলে মাঝে মাঝে তোমার সাথে দেখা করে আসবে। বিয়ের আগে ছেলে যুদ্ধ করে মাকে মানাইলেও বিয়ের পর তার বুদ্ধি হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা কিন্তু ছেলের আগের মাথায় ছিল না। যদি থাকতো তাহলে মনে হয় ওই ছেলেটা বিয়ে করতো না। এই খুঁটিনাটি ছোট বিষয়গুলো আমার বান্ধবী মেনে নিতেই পারে না, কারণ এগুলো যার সাথে ঘটে সেই বোঝে। এতটাই স্বার্থপর যে 2 বছরে 7 দিনও আমার বান্ধবী স্বামীর সঙ্গে থাকার মতো সেই কপালটুকু ওর হয়নি। দ্বিতীয় বান্ধবীর অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো ছিল, এবং সেটা কিন্তু ভেতরে উপর দিয়ে ভালো ছিল, ভেতরে কিন্তু অন্য রকমের রূপ। যাই হোক, গল্পটি তোমরা শোনো। শাশুড়ি যথেষ্ট শিক্ষিত ও আধুনিকও ছিল। আমার বান্ধবীকে বেশ আদরও করত, মুখে তুলে খাইয়ে দিত, কিন্তু তার বোধ হয় রান্নার ধারণা অন্য রকমের। রান্না করার জন্য তার বউকে নিয়ে আসেনি এইরকমের সে বলতো। সবার সাথে সে বলতো আমার বউকে আমি রানীর মতো করে রাখবো, কখনো ওকে রান্না করতেই দেব না। আসলে সে চাইতোই না যে তার বউমা রান্না করে তার ছেলেকে খাওয়া। আছে না যে স্বামীর জন্য একটু শখ করে রান্না করব, কিন্তু সেটা সে কখনোই হতে দিত না। যাই হোক, এক এক মানুষের কিন্তু এক এক রূপ। কারো রূপ কেউ বোঝে, আবার কারো রূপ কিন্তু বুঝতে অনেকটা সময়ের দরকার হয়। ওর শাশুড়ির একটাই ধারণা ছিল যে আমার বান্ধবী যদি রান্না করে তার ছেলেকে খাওয়ায় তাহলে ছেলে নাকি মারা যাবে, বউ খাবারে বিষ দেবে। তাই 4 বছরে একদিনও আমার বান্ধবী শখ করেও তার স্বামীর জন্য কিছু রান্না করতে পারে নাই। করলেও সেটি স্বামী পর্যন্ত পৌঁছাতো না। মাঝে মাঝে রান্না করলেও সেটা কিন্তু তার শাশুড়ি তার অগোচরে ফেলে দিত, আর বলতো আমার বাবু আমার হাতের রান্না করা খাবার ছাড়া অন্য কিছু খেতে পারে না। যদিও তার বাবু অফিসে সাইড
ভিজিটে করতে গিয়ে রোজা রাখতো না, যে বাজারে যে হোটেলগুলো ছিল সেখানেই কিন্তু খাবার খেত। এর মধ্যে সে একবার বাচ্চা কনসিভ করে, কিন্তু শাশুড়ির বাবু হবার বাবুর কি বাবা হওয়ার বয়স হয়েছে নাকি, এ কথাগুলো আমার বান্ধবীকে শুনতে হয়েছে। তার ছেলেই নাকি এখনো বাবু, তাহলে কিভাবে বাবু হয়? তাছাড়া তার ভাই বোনও এখনো পড়াশুনো করে, এখনই বাচ্চা নিলে ভাই বোনদের দায়িত্ব পালন করবে কিভাবে? তাই আমার বান্ধবী কনসেপ্ট করা ছাড়াও খাবারের মধ্যে ওষুধ দিয়ে অ্যাবর্শন করিয়ে ফেলেছে। সেটা কিন্তু আমার বান্ধবী জানতোই না। আর একটা জানার পর স্বামীর কি রিয়াকশন ছিল, দেখো মা আমাদের খারাপ চায় না, মা কিন্তু আমাদের ভালোই চায়। আমাদের সব থেকে কিন্তু ভালো যদি কেউ চায় সেটা হলো আমার মা। আর আমার বান্ধবী যখন বাচ্চা অ্যাবর্শন করার পর কিন্তু অনেক দিন যাবত অসুস্থ ছিল, কারণ এই যে মানসিক টর্চারটা ও আসলে মেনে নিতে পারেনি। কারণ প্রথম বাচ্চা কেউ আসলে নষ্ট করতে চায় না, কিন্তু ও চায়নি, সবাই চাক একটা সুস্থ সন্তান প্রসব করার। কিন্তু আমার বান্ধবীর বেলায় অন্য একটা ঘটনা ঘটছে, কারণ ওর না চাওয়া সত্ত্বেও কিন্তু ওর শাশুড়ি একপূর্বক জোর করে ওর বাচ্চাটা নষ্ট করিয়েছে। আসলে অনেক দিন ও অসুস্থ থাকার পর যখন একটু সুস্থ হয়, তখন ওর স্বামী বলতেছে যে ওকে নাকি ডিভোর্স দেবে শাশুড়ির নামে এরকমের বদনাম করলে, কারণ ও বলছে যে তোমার মাই আমাকে এরকমের করছে। কিন্তু না, সে মেনেই নিতে পারবে না। পরে কিন্তু বলছে এখানে তোমারও হাত আছে। যাই হোক, কেউই চায় না তার প্রথম সন্তান নষ্ট করতে। আর প্রথম সন্তান কি কোনো মাই চায় না ইচ্ছাকৃতভাবে কোনো বাচ্চা নষ্ট হোক। যাই হোক, ও সুস্থ হওয়ার পর আর ওদের মানসিক টর্চার মেনে নিতে পারলো না, তাই ওর বাবার বাড়ি চলে আসলো। আর সেখানে এসে নিজেই তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়েছে। কিন্তু স্বামী ভাবছে যে না, ও মনে হয় রাগের সাথে করছে। কিন্তু ওদের সাথে পেরে না উঠে মানসিক টর্চার, তারপর শারীরিকভাবে ও ভেঙে পড়ার কারণে কিন্তু নিজেই ওর স্বামীকে ডিভোর্স দিয়ে এখন কিন্তু একাকী থাকে। এটা কি বলেন না যে ডিভোর্সের এটা কি মেন কারণ হতে পারে না? বলেন, একটা মেয়ে আর কত সহ্য করবে বলেন? 2-3 বছরে যদি স্বামীকে 5-7 দিনের জন্য কাছে পায়, যদি প্রবাসে থাকে সেটা অন্য বিষয়, কিন্তু এক দেশে থাকে, এক এলাকায় ভিন্ন ভিন্ন, বেশি একটা যাতায়াতের পথও না, দূরত্বও না, কিন্তু সেখানে যদি তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীর কোনো জায়গা না হয় শুধু তার মায়ের কারণে, শাশুড়ির কারণে, তাহলে সেই সংসার কি কখনো টেকে? বলেন। আমার একটাই কথা, যদি ছেলেকে পরের মেয়ের হাতে ছেড়ে দিতে নাই পারলো, তাহলে কেন ছেলেকে বিয়ে করালো? এটা কোনো মাই আসলে মেনে নিতে পারবে না। যে এরকমের বহুত আছে যে ছেলেকে ভালোবাসি কিন্তু ছেলের বউকে একদমই সহ্য করতে পারি না, তাহলে ছেলেকে বিয়ে না করানোই আমি মনে করি ভালো। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকমের কম বেশি আছে, হয়তো কারো ঘটনা কেউ জানে, অন্য কেউ না হলে যদি না বলে তাহলে অন্য কেউ জানার সুযোগই নেই। কিন্তু এরকম রহরহ চলছে, কারো তা প্রকাশ পায়, আবার কারো ঘটনাগুলো প্রকাশ পায় না। আমার বান্ধবী কিন্তু অনেক চেষ্টা করেছিল, শেষে যার ডিভোর্স হয় সেই বান্ধবীরা কিন্তু অনেক চেষ্টা করছে ওর স্বামী থেকে কাছে থাকার জন্য। দুনিয়ার সবচেয়ে অসম্ভব কাজ হচ্ছে আসলে মানুষের মন জয় করা। আপনি নিজের সবটুকু দিয়েও আরেকজনের মন কিন্তু জয় করতে পারবেন না। আপনি হয়তো কাউকে খুশি রাখার জন্য সব সময় চেষ্টা করছেন, কিন্তু দেখবেন তবুও সেই মানুষটা খুব বেশি খুশি হচ্ছে না। আর আরেকটা ব্যাপার আমি বুঝি না, যাকে ভালো রাখার জন্য আপনি সবটুকু করছেন, বিনিময়ে সেই মানুষটার কাছ থেকেই আপনি কিন্তু যে ব্যবহারগুলো পাবেন সেগুলো কিন্তু আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। আর আপনাকে কষ্ট দেওয়ার কাজটাও কিন্তু সে নিজেই করবে, যাকে আপনি মন থেকে ভালোবাসেন। কাউকে খুশি করার বিনিময়ে দুঃখ পাওয়াটাই কি এটা আমাদের দুনিয়ার নিয়ম? আসলে যারা কাউকে ঠকাতে চায় না তারাই কিন্তু দিন শেষে ঠকে যায়। এটাই মনে হয় দুনিয়ার বাস্তবতা। দেখুন, ওকে কিন্তু অনেক চেষ্টা করছিল ওর স্বামীর মন জয় করার, কিন্তু কি আর করা, স্বামী তো মায়ের পাগল। যে সমস্ত ছেলেরা মায়ের আসল ধরে থাকে তারা কিন্তু বিয়ে নামক এরকম একটা পবিত্র সম্পর্কে না জড়ানোই ভালো, কারণ বউয়ের হক বউকে যদি দিতে না পারে তাহলে বিয়ে করার আর কিসের দরকার? আমার ঘটনাটি শুনে এত খারাপ লেগেছে, আমার সাথে কিছুদিন আগে ওর দেখাও হয়েছিল। কিন্তু যাই হোক, ওরা যে এরকমের একটা দুর্ভোগে পড়বে আমি কখনো ভাবতেই পারিনি, কারণ আমরা একসাথেই বড় হয়েছি। 6 থেকে একদম 10 পর্যন্ত একসাথে এক স্কুলে বড় হয়েছি। আসলে এটাই সত্য কথা, কার জীবনে যে কি নেমে আসে কখন কেউই জানে না। আমরা কিন্তু হাসি খুশিভাবেই সুন্দরভাবে স্কুল লাইফ করেছি, তারপর কিন্তু কলেজ উঠেছি, আমরা একসাথেই ছিলাম। কিন্তু ওদের জীবনে যে এরকমের একটা ঘটনা ঘটবে কখন
কখনো ভাবতেই পারিনি। আর আমার বান্ধবীরা কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা আসলে মনে হয় ভালো মানুষকে এরকমের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করান। যাই হোক, দোয়া করি আল্লাহ যেন ওদের ভালো রাখে সব সময়, সামনের দিনগুলো যাতে আসে না যে আল্লাহ তাআলা এখন দিয়ে তারপর পরীক্ষা করান, আল্লাহ কিন্তু নিয়েও পরীক্ষা করান, এটাও কিন্তু ঠিক। যাই হোক, সামনের দিনগুলো যাতে ওদের ভালো কাটে, সুন্দর কাটে, এই দোয়াই করি ওদের জন্য। কারণ যাই হোক, আপন মানুষেরা যদি কোনো দুঃখ পায় তাহলে কিন্তু নিজের কাছ থেকে অনেক খারাপ লাগে। কারণ আমিও চাই যে ওরাও ভালো থাকুক। প্রত্যেকটা মেয়ে মানুষই কিন্তু বিয়ের পর একটা অন্য জীবন, অন্য জগতে চলে যায়, আর যদি সেটা মানিয়ে নিতে না পারে তাহলে কিন্তু দুঃখে কষ্টের আর শেষ থাকে না। মেয়েরা কিন্তু বিয়ের পরই কিন্তু তাদের মানে মেইন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ করতে করতেই মনে হয় মেয়েদের জীবন একদম শেষ হয়ে যায়। যদি কপাল ভালো হয়, শ্বশুরবাড়ির সবাই ভালো হয়, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, সারা জীবন সে খুশি মনে হাসি খুশিভাবেই কিন্তু সংসার জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি ওর কপাল খারাপ হয় তাহলে তো আর কিছুই করার নেই, জীবনটা একদম তিলে তিলে শেষ হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে অনেক রকমের কথা বলি, যে কোনো বিষয়, যে কোনো গল্প, তারপর নিজের জীবন, অন্যের জীবন, আত্মীয় স্বজনদের জীবন নিয়েও অনেক কিছু বলি। যদি ভুল ত্রুটি হয় ভিডিওর মাঝে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, যদি ভুল ত্রুটি হয় আগেই বলি, ভুল সংশোধন করিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে যে আপু আপনার এই জায়গায় ভুল হয়েছে, তাহলে আমি ভবিষ্যতে আরও একটু সামলে নিতে পারবো। তো আজকের রান্নাবান্না তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে যেও। তো আজকে রান্না বান্না করলাম, আসলে অনেক দিন পর্যন্ত আমাদের দেশি কাঁচামরিচ ভাজা খেতে ইচ্ছা করছিল, তো তোমাদের ভাইয়া কাঁচামরিচ এনেছে, তো অল্প পরিমাণে একটু ভেজেছি, কারণ আমি তেমন একটা আবার ঝাল খেতে পারিনি। তাই যাই হোক, আজকে কিন্তু মরিচগুলো একটু অন্যভাবে ভাজি করছি, মানে আমার মা যেরকমের ভাজি করে সেরকমেরই কিন্তু ভাজি করছি নারকেল বাটা দিয়ে। তারপর প্রথমেও কিন্তু আমি বিচিগুলা মরিচের বিচিগুলা অনেকটাই ফেলে দিয়েছি পলিথিনে, তারপর মুড়িয়ে তারপর কিন্তু একটু হালকা হালকাভাবে একটু বাড়ি দিলে কিন্তু মরিচের বিচিগুলো ঝরে যায়। তারপর একটা চালনাতে চেলে কিন্তু আস্তে আস্তে মরিচের আটিগুলো একদম পড়ে যায়। যাই হোক, তারপর কিন্তু আবারও আমি সিদ্ধ করে নিয়েছি। তো আজকের মরিচ ভাজাটা কিন্তু মায়ের মতো করে ভাজলাম। তো যাই হোক, মায়ের হাতের রান্না কখনো নিজেদের হাতের রান্নার মতো হবে না। এই তো তোমাদের ভাই আবার খাসির মাংস এনেছে, তো 1 কেজি খাসির মাংসই রান্না করলাম, কারণ আমার মেয়ে একটু খাসির মাংস নরম নরম দেখে খেতে পারে, তার জন্যই ওর জন্য রান্না করলাম। আর অল্প একটু ওর জন্য আলাদাভাবে রেখে দেবো যাতে পরের দিনও খেতে পারে। তো এই তো রান্না বান্না করলাম। আর খাসির মাংস তো বেশি করে একটু কষাতে হয়, জানি কালারটাই একটু অন্য রকমের হয়। আর রান্না বান্না তো প্রায় শেষের পথে। আর তোমাদের সাথে তো এটাও শেয়ার করলাম যে গত 3 মাসের মধ্যে আমার 2 কাছের বান্ধবীর হুট করেই কেন ডিভোর্স হয়ে গেল। তো ওদের জন্য সবাই দোয়া করো যাতে ওদের জীবনটা সামনের দিকে আরো ভালোভাবে সুন্দরভাবে কাটায়। কারণ প্রত্যেকটা মেয়েই চায় স্বামীর সংসারে ভালোভাবে থাকার জন্য, কেউই কিন্তু ইচ্ছাকৃতভাবে স্বামীর সংসার ভাঙে না, এটা আমরা এখন বুঝি। বিয়ের পর আগে ভাবতাম ওদের কি মায়া লাগে না, কিভাবে স্বামী সংসার ছেড়ে আসলো, স্বামী এত সুন্দর ঘর সংসার, টাকা পয়সার কোনো কিছুরই তো অভাব ছিল না, তাহলে এরকমের কেন হলো। আসলে যার যার বেলায় যে জিনিসটা ঘটে তারা ছাড়া অন্য কেউই বোঝে না, এটাই স্বাভাবিক। যার যার বেলার দুঃখগুলা সেই বোঝে, অন্য কেউ কিন্তু বুঝবো না। এখনো যেহেতু সাংসারিক জীবনে ঢুকেছি, এখন অবশ্য বুঝতে পারি যে কেন কি কারণে। আসলে মাঝে মাঝে আমাদের এরকমের হয়, কিন্তু যাই হোক, আল্লাহ তাআলার কাছে একটাই শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই।